আসসালামু আলাইকুম। গত পর্বে আমি ডোজ টুল, বার্ন টুল নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে আজকে প্যান টুল নিয়ে আলোচনা করব। প্যান টুলটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা জানি। ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে টিউটোরিয়ালটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? আর প্যান টুলের ব্যবহারটা আপনাদের হচ্ছে যে কি একটু কঠিন, মানে একটু কঠিন বলতে যারা একবারেই নতুন আহ, তাদের জন্য এটা একটু প্রথম মানে আঁকতে একটু সমস্যা হবে। কারণ হচ্ছে যে আপনি যদি এখানে শেপ টুল নিয়ে আঁকেন, জাস্ট এখানে এভাবে ড্র্যাগ করলেই হয়ে যায়। কিন্তু প্যান টুলের ব্যাপারটা হচ্ছে আপনি হাত দিয়ে মাউস নাড়াচাড়ার মাধ্যমে আঁকতে হবে, যার কারণে একটু এদিক সেদিক হবে। কিন্তু ব্যাপার না, সেটা কয়েকদিন ট্রাই করলে হয়ে যাবে। এরপরে দেখবেন আপনি র্যান্ডমলি আঁকতে পারবেন, কোনো একটা সমস্যা হবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা। তো আমি প্রথমে ফ্যান টুলটা সিলেক্ট করলাম, করে এখানে দেখেন কয়টা ফ্যান টুল আছে। প্রথমে আছে ফ্যান টুল, এরপরে ফ্রিডম ফ্যান টুল, এরপরে কার্ভেচার ফ্যান টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে যে কনভার্ট পয়েন্ট টুল। আমি প্রত্যেকটা দেখাবো আজকে। প্রথমে হচ্ছে যে ফ্যান টুল। ফ্যান টুল আপনারা শর্টকাটে পি দিয়েও এটাকে আনতে পারেন। দেন আমি ফ্যান টুল সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আমি একটু বলে নেই, উপরে আমাদের যে অপশন বারটা আসছে, এখানে ফ্যান আসছে, আর এখানে আমরা ফ্যান টুল দিয়ে আমরা কি আঁকতে চাচ্ছি। এটা কি আমরা শেপ আঁকতে চাচ্ছি, অর্থাৎ এই যে একটা শেপ, এইরকম শেপ আঁকবো, নাকি আমরা পাত নিব। পাত মানে হচ্ছে যে জাস্ট এভাবে ড্র করে একটা পাতের মতো নেওয়া। ঠিক আছে, ওইটা আমি আপনাদের দেখাবো, অসুবিধা নেই। তো এরপরে আমাদের এখানে আছে ফিল আর স্ট্রোক। ফিল কালারটা কি আমি একটু বলে নেই। ফিল কালারটা হচ্ছে যে এই যে আমাদের শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা হচ্ছে যে শেপের ভিতরে যে কালারটা, সেটাকে আমরা বলি ফিল কালার। আর স্ট্রোক কালার হচ্ছে যে এই যে বাউন্ডারি যে কালারটা, বাউন্ডারি কালারটাকে বলি আমরা স্ট্রোক কালার। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি ধরুন এখানে শেপে রেখে আমি এখানে ফিল রাখলাম, এটা স্ট্রোকে আমি এখানে কিন্তু নান আছে, দেখেন এটা কাটা আছে, তার মানে এখানে কোনো কালার এখন অ্যাপ্লাই নাই। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এই কালারটা চলে আসছে। এরপর আমি এখান থেকে এটা কত পিক্সি রাখতে চাচ্ছি, আমি এখানে আপাতত বেশি না 29 পিক্সি রাখলাম। দেখেন এখন কিন্তু সে স্ট্রোকটা চলে আসছে এখানে। ঠিক আছে, স্ট্রোকটা এখানে চলে আসছে। এটা হচ্ছে ব্যাপার। এরপর আমি এখান থেকে যে স্ট্রোকের যে ডিজাইনটা, এখানে স্ট্রোকটা দেখেন এখন কিন্তু একদম লিকুইড আছে, এখানে কোনো ইয়ে নাই। আমি এখানে যদি ড্যাশ দিতে চাই, যে ড্যাশ ড্যাশ হবে। আমি এটাকে একটু সরাই দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে একটু বড় করাই দিই। ওকে, বড় করলাম। আচ্ছা, এটাকে ডিলিট করে দেই। আমি এখানে ফ্যান টুল দিয়ে একটা এঁকে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের শেপে আছে দেখেন। এরপর আমি এভাবে জাস্ট যেখান থেকে শুরু করছি ওইখানে গিয়ে শেষ করলাম। এখন আমাদের এখানে স্ট্রোকটা আমি দিয়ে দিই কালারটা, স্ট্রোকের এখানে সাইজটা আমি এখান থেকে 50-51 দিয়ে দিলাম। এখন স্ট্রোকের এখানে ডিজাইনটা এখানে দেখেন, আমি ড্যাশ দিতে পারি অথবা এটাও দিতে পারি, যে ডিজাইনটা আমি দিতে চাই। এরপর আমি এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে আমি কি ডিজাইনটা কিভাবে দিব। দেখেন আমি এখানে কয়েকটা ইফেক্ট আছে, যখন এটা দেই তখন ডিজাইনটা দেখেন কিরকম হয়, একটু বাঁকানো হয়ে যায়, ঠিক আছে, কার্ভ হয়ে যায়। আর যখন এটা দেই তখন একদম রাউন্ডেড হয়ে যায়। এরপরে কর্নার গুলো আমরা কি দিই, যে কর্নার গুলো এখন কিন্তু একদম কোনাকুনি আছে। এখন আমি যদি একটু রাউন্ডেড করে দিতে চাই, তাহলে এটাকে ক্লিক করব, দেখেন এটা একটু কার্ভ হবে। আর যদি আমি এটাতে সিলেক্ট করি, তাহলে এটা আর একটু কার্ভ হবে। যদি এখানে ইফেক্টটা বোঝাই যাচ্ছে না, তবে বোঝা যাবে, আমি দেখাবো আপনাদেরকে। এখানে মোর অপশন আছে, এখান থেকে আমরা এটাকে করে নিতে পারি। এখানে আমি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি। দেখেন এখানে ড্যাশটা যে আমাদের গ্যাপটা আছে, এই গ্যাপটা আমরা কতটুকু রাখতে চাই, এখানে আমরা ইচ্ছে করলে সেটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমি এখানে 6 দিলাম, দেখেন এখন 6 হয়ে যাচ্ছে। এখানে গ্যাপটা যদি 2 এর জায়গায় আমি 1 দেই, তাহলে একদমই নাই। গ্যাপ যদি আমি 3 দেই, তাহলে গ্যাপটা বেড়ে যাবে। এখানে গ্যাপ যত বাড়াতে চাই, 5 দিলে 5 অত গ্যাপ হয়ে যাবে। এটা হচ্ছে যে ব্যাপার, এটা কাস্টম গ্যাপ। তো আমরা এখানে কাস্টম গ্যাপ নিতে এখান থেকে যে কোনো একটা গ্যাপ আপাতত, গ্যাপ ছাড়াটাই সিলেক্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে উইথ হাইট এটা দেখাচ্ছে আমাদের যে আমরা শেপটা নিলাম সেটার উইথ কত, হাইট কত, সেটা এখানে দেখাচ্ছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে সেগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি যখন বাড়াচ্ছি তখন সেটা এদিকে বাড়তেছে। আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিচ্ছি, এটাতে সিলেক্ট করা মানে টিকমার্ক দিয়ে দেখা মানে আমার উইথ হাইট দুইটাই বাড়বে। আমি যদি এটাকে টিকমার্কটা উঠিয়ে দেই, তখন বাড়াই, দেখেন একদিকে বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমাদের এখানে কিছু আছে নিউ লেয়ার, কম্বাইন শেপ। এগুলো আপাতত দেখাচ্ছি না, এগুলো পরে দেখাবো। এগুলোর ব্যাপারটা আমি একটু বলে নিই। মানে নিউ লেয়ার মানে হচ্ছে যে নতুন একটা লেয়ারের মধ্যে আমার এটা আঁকতেছে।
আর কম্বাইন শেপ মানে হচ্ছে এই শেপটার সাথে কম্বাইন করে সে আরেকটা আবার আমি শেপ নিব। ধরুন আমি এখানে কম্বাইন শেপে ক্লিক করি, তো ক্লিক করার পর আমি যদি এখন এখান থেকে ধরুন এইভাবে ড্র করি, তখন যেটা হবে দেখেন কি হয়, এই যে সে কিন্তু কম্বাইন করে নিয়েছে। একই শেপ হয়ে গেছে, মানে আমি দুইটা এঁকেছিলাম কিন্তু একটা হয়ে গেছে এখন। এটা হচ্ছে যে কম্বাইন শেপের ব্যাপার। এরপরে যদি আমি সাবস্ট্রাক্ট ফন্ট শেপ আঁকি, তাহলে যেটা হবে দেখেন এখানে চিহ্নটা দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ আমি যে অংশটুকু আঁকবো ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এটাকে বলে সাবস্ট্রাক্ট, মানে হচ্ছে বিয়োগ হয়ে যাওয়া। আমি সাবস্ট্রাক্টে ক্লিক করে আমি এই যে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন যদি এটা কিন্তু সিলেক্ট আছে, এই কারণে এটা ডিলিট হয়ে গেছে, আর যদি সিলেক্ট না থাকতো তাহলে আমি যতটুকু আঁকতাম ওই অংশটুকু ডিলিট হয়ে যেত। এখন ইন্টারসেক্ট মানে হচ্ছে যে আপনার যে অংশটুকু উভয় শেপ ছেদ করবে, অর্থাৎ এ শেপ আর এই শেপ উভয়টা কিন্তু এই অংশটুকু আমাদের উভয় শেপের থেকে কানেক্ট হয়ে গেছে, তাহলে এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু চলে যাবে। এই যে দেখুন শুধু এই অংশটুকু আছে, বাকি উভয় অংশটুকু চলে গেছে। এরপরে আমরা যদি এক্সক্লুড বলি, তাহলে আমাদের শুধু ইন্টারসেক্ট যে শেপটুকু রয়েছে অতটুকু বাদে বাকি শেপগুলো থেকে যাবে। তো আমি এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপে ক্লিক করলাম, তাহলে দেখুন এটা কেটে গেছে, বাকিগুলো রয়ে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। আর যদি মার্জ শেপ কম্পোনেন্ট ক্লিক করি, তাহলে কি হয় দেখি, এটা মার্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে যে এটা এক হয়ে গেছে, এখন আর এটা ইয়ে হবে না। আমি এখন এটাকে যদি ডিলিট কোনো অংশ ইয়ে করতে চাই, তাহলে এটাকে যেটা করতে হবে আমাকে আবার শেপ এখান থেকে নিয়ে তারপর একটা ইয়ে করতে হবে। এটা মার্জ হয়ে গেছে মানে এটা এক হয়ে গেছে, ঠিক আছে, একটা শেপ হয়ে গেছে, এটা একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। আমি এখন যদি এখানে সাবস্ট্রাক্ট করতে চাই, তাহলে যেটা করতে হবে এটাকে সিলেক্ট করার পর আমি যে অংশটুকু সাবস্ট্রাক্ট করতে চাই এভাবে, এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আর এটাকে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টে ক্লিক করব, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। তো আমরা ইলাস্ট্রেটরে এটা খুব সহজে করতে পারি, এখান থেকে কাট করেই করে ফেলতে পারি, কিন্তু ফটোশপে এইভাবে করতে হয় এটা। ওকে, তো আজকে দেখা দিলাম এই বিষয়টা। আচ্ছা যাই হোক, এখন আমি প্যান টুলে আবার যাই, প্যান টুলে যাই। প্যান টুলে যাওয়ার পর এখানে আমাদের আরো কিছু ইফেক্ট আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। এগুলো অ্যালাইনমেন্ট, এগুলো এখন লাগতেছে না আপাতত। তো ফ্যান টুলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রথমে ফ্যান দিয়ে আমরা যেভাবে আঁকাআঁকি করতে পারি ইচ্ছা মতো এখানে আঁকতে পারবো। তো আমি যদি এভাবে ছেড়ে না দিয়ে কোনো একটা বিন্দুকে আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান। আমি একটা বিন্দুকে এভাবে প্রথমে ক্লিক করলাম, লেফট বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পর আরেকটা বিন্দুতে ক্লিক করে যদি ছেড়ে দেই, তাহলে সেটা একটা রেখা হয়ে যাবে, এখানে কোনো কিছু আর ইফেক্ট আসবে না। কিন্তু আচ্ছা আমি এটাকে স্ট্রোকটা বন্ধ করে দিচ্ছি, একটা ঝামেলা করতেছে দেখেন। কিন্তু আমি যদি এটাকে বাঁকা করতে চাই, তাহলে যেটা করতে হবে আমাকে ছেড়ে দেওয়া যাবে না, লেফট বাটনটা ধরে রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করে লেফট বাটনটা ধরে রেখে এভাবে দেখেন, এটা ইচ্ছা যেদিকে নেই এটা ওইভাবে বাঁকা হয়ে যাচ্ছে। আমি এটাকে বাঁকা করবো ইচ্ছা মতো, আমার যেভাবে প্রয়োজন আমি ওইভাবে বাঁকা করে এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে যে ব্যাপার। আর আমাদের অনেক সময় বাঁকা করার প্রয়োজন হয়, দেখাবো আমি কোনো কিছু সিলেক্ট করতে, বা আমরা যখন শেপ আঁকতে যাই মাঝে মাঝে আমাদের বাঁকা করার প্রয়োজন হলে আমরা এইভাবে এটাকে নিতে পারি। এরপর আমি এখান থেকে এটা নিয়ে আবার, এখন একটা কোশ্চেন হচ্ছে যে আমি চাচ্ছি এখান থেকে সোজা এখানে, আচ্ছা এখানে না, এখান পর্যন্ত আসি, আমি এভাবে দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে সোজাসুজি এখানে নিতে, তো আমি ধরুন এখানে কি করব, ক্লিক করব, কিন্তু দেখেন এটা বাঁকা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছি, আমার ইয়ে ছিল যে আমি এখান থেকে এখানে সোজা নেব, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা বাঁকা হয়ে যায়। এই সমস্যাটা ফিক্সড করার জন্য যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে যে আমি একটু জুম করে দেই। এটার জন্য আমাকে এখানে দেখেন এই যে অংশটুকু, এখান থেকে এই অংশটুকুকে কেটে ফেলতে হবে। তো এর জন্য আমি অল্ট কি চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করব এই বিন্দুতে, দেখেন একটা চিহ্ন আসতেছে পরিবর্তন, এখানে ক্লিক করলে এই অংশটুকু কেটে গেছে। এখন কিন্তু সে আর ওই যে আগের বাঁকার অংশের কারণে এখন আর সে বাঁকা যাবে না, এখন আমি ক্লিক করলে সোজাই যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি ফ্যান টুলের ব্যবহারটা একটু বুঝতে পেরেছেন। এরপরে আছে আমাদের এখানে ফ্রিফর্ম ফ্যান টুল। এটা আমরা দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, ধরেন এই যে এটা আমি যেভাবে আঁকতে চাই আর কি, ড্রাগ করবো, এখানে আমি ছেড়ে দেবো না, অর্থাৎ পুরো অংশটুকু আমি ড্রাগ করে করে আঁকবো। মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্রাগ করতে থাকবো, এখানে ছেড়ে ছেড়ে আঁকলে হবে না। এটা হচ্ছে যে ব্যাপার এটা। ওকে, পেন্সিল টুলের মতো কাজ করে। এরপরে এখানে আছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল মানে হচ্ছে যে সেটা বাঁকা বাঁকা হবে। আমি ধরুন এখানে সিলেক্ট করলাম,
এই যে সেই বিন্দু থেকে নিয়ে গেছে কন্ট্রোল জেড। আচ্ছা, আমি এখানে এটাকে ডিসিলেক্ট করতেছি, দেন আমি একটা লেয়ার নিয়ে দেন এটাকে নিচ্ছি, এটা ওই শেপটাকে নিয়ে নিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন সে অটোমেটিক কিন্তু বাঁকা হয়ে গেছে, আমি কিন্তু বাঁকা করে নিই। এখানে যেভাবে আমি এভাবে ড্রাগ করে বাঁকা করেছিলাম, এখানে কিন্তু সেটা আমি করিনি। এখন যদি এখানে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু হওয়ার কথা কি ছিল, এটা এভাবে বাঁকা সোজা মানে বাঁকা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখেন যেহেতু এখানে বিন্দুটা নাই, তাহলে এটা সোজা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাঁকা হয়ে যাবে। এই যে দেখেন বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। আমি যদি এখানে একটা বিন্দু নিই, এভাবে আমরা এভাবে দেন সেটা অটোমেটিকলি সার্কেল হয়ে যাবে। এটা হচ্ছে যে আমাদের কার্ভেচার ফ্যান টুল। এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনাকে। আমি প্রথমে এখানে ফ্যান টুল দিয়ে এভাবে ধরুন একটা আঁকলাম, ওকে। তো এখন আমি চাচ্ছি কি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটা কিন্তু সোজা, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া যায়, তাহলে এটাকে আমি এভাবে বাঁকা করে নিয়ে আসতে পারবো, বা এখানে আমি ভেঙে যে কোনো কিছু করতে পারবো। কিন্তু সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট বলতে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোকে বলি আমরা অ্যাঙ্কর পয়েন্ট। তো এই পয়েন্টগুলো সাধারণত এই পয়েন্টগুলোকেই আমরা বাঁকা টাকা সব করতে পারি এই পয়েন্টগুলোকে ধরে ধরে। তো এই পয়েন্টগুলো আবার যোগ করা যায়, আবার ডিলিটও করে দেওয়া যায়। এর ডিলিট করতে হয় ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, আর অ্যাড করতে হয় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। তো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে তখন দেখেন এই যে একটা প্লাস চিহ্ন চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন চলে আসছে। আমি এখানে ক্লিক করলেই দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গেছে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আমি এখন এটাকে ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করে এটাকে বাঁকা করতে পারবো। এরপরে যদি আমি এখানে আবার ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছিলাম আমি অল কি চেপে। যাই হোক, আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। এভাবে আমি ইয়ে করে দিতে পারি। এরপর আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে। তো ডিলিট করার জন্য সিম্পল, আমি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি ধরুন এই বিন্দুটা ডিলিট করব বা এটাই ডিলিট করব, তাহলে এখানে দেখেন এখন কিন্তু মাইনাস চিহ্ন আসতেছে, ক্লিক করলাম সেটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার। আর কনভার্ট ফ্যান টুল, এটার ব্যবহার হচ্ছে যে সিম্পল, আমরা যখন একটা পয়েন্ট টুলকে দেখেন, এটা কিন্তু আমি যখন ক্লিক করলাম সাথে সাথে সেটা একদমই অ্যাঙ্গেল হয়ে গেল। এটা রাউন্ডেড ছিল, সেটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আমি এটাকে ইচ্ছা করলে এভাবে এদিক সেদিক নিতে পারি। এরপরে কর্ণগুলোকে ধরে আমি এটাকে এভাবে বাঁকা করতে পারি। মানে সব ধরনের এডিট করার জন্য, এই পয়েন্টগুলোকে এডিট করার জন্য এটা দিয়ে যথেষ্ট, এটা দিয়ে আমরা সব করতে পারি। কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি কিন্তু নিতে পারবেন না। দেখেন এটা আমি এই যে পয়েন্টটা আমি নাড়াতে পারতেছি না, বাট পয়েন্টটাকে আমি এডিট করতে পারতেছি। তো পয়েন্টটাকে যদি আমি নাড়াতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এগুলোকে দিতে হবে। আমি অলরেডি সিলেকশন টুল এটাও দেখিয়ে দিচ্ছি এই টিউটোরিয়ালে। তো পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি দেন এখানে ক্লিক করে এখন আমি এটাকে এখানে পুরো শেপটা চলে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের পাথ সিলেকশন না, আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে। করার পর আমি এখানে একটা ক্লিক করব, দেখেন একটা ক্লিক করার পর এটা সিলেক্ট হয়েছে, বাকি সবগুলো কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর আমি এখন এটাকে সিলেক্ট করে এখন এটাকে আমি এভাবে নাড়াতে পারবো। কিন্তু আমরা কিন্তু এই যে ফ্যান টুলের এই কনভার্ট ফ্যান টুল, এটা দিয়ে আমরা এটাকে এডিট করতে পারতাম। যদি আমি আপনাকে দেখাই আবার, এই যে দেখেন আমি এটাকে রাউন্ডেড করতে পারি, কিন্তু এই যে বিন্দুটা সেটাকে আমি সরাতে পারতেছি না। বাট আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো কিছু সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে আমাদের গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওইখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যে কোনো ধরনের এলিমেন্টস, সফটওয়্যার রিসোর্স, সব ধরনের গ্রাফিক্স ডিজাইনের সব কিছু পাবেন আমাদের গ্রুপ থেকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।